প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? এর আগের দিনে আমি এর আগের ভিডিওতে তোমাদের আমি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর আমি পড়িয়েছিলাম বহির্জাত ও অন্তর্জাতের প্রক্রিয়া কাকে বলে, পার্থক্য। আজকে আমি তোমাদের যেটা আমি পড়াবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এক্সোজেনেটিক। তো এক্সোজেনেটিক এর আগে আমরা ধারণা করে নিয়েছি কি কাকে বলে। তো আমরা দেখবো বহির্জাত প্রক্রিয়াগুলি কি কি। তো দেখো, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে ফার্স্ট হচ্ছে পর্যায়ন, যাকে বলা হয় গ্রেডেশন। তারপর হচ্ছে অবরোহণ, ডিগ্রেডেশন। এখানে মনে রাখবা গ্রেডেশন সবেতে লাগবে। দেখো গ্রেডেশন শুধু এখানে ডি লাগিয়ে দেবা, ডিই, বানান একই। তারপরে দেখো আরোহণের থার্ড হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তো আরোহণ প্রক্রিয়াকে তো আগেই বলেছি সবেতে কি লাগিয়ে দেবো, গ্রেডেশন। ইংলিশ নামটা মনে থাকবে। তো দেখো GRADATION, গ্রেডেশন আছে না, শুধু এখানে এজি মানে এক, এজি এক, গ্রেডেশন। তাহলে মনে থাকার একটা একটা তোমাদের উপায় বললাম। আর আবহবিকার বা বিশ্ব নির্ভরণ, যাকে যাকে বলা হয় ওয়েদারিং। তো আমি আজকে পর্যায়নটা পরে শিখবো, পরে জানবো পর্যায়ন কি। কারণ এটা অবরোহণ আরোহণ আমাদের যখন হয়ে যাবে, পর্যায়ন অটোমেটিক আমাদের সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে। এবার দেখো আমি যেটা আজকে পড়াবো, অবরোহণ। অবরোহণ কাকে বলে? তো দেখো অবরোহণ চিত্র যদি অঙ্কন করি আমি, এই দেখো এই চিত্রতে ধরো এর উচ্চতা ছিল এতটা, ফার্স্ট পর্যায়ে উচ্চতা ধরো এত ছিল। কিন্তু কি হয়েছে, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার পরে অবরোহণ বোঝাচ্ছি, অবরোহণের অপর নাম ক্ষয় সাধন। তো দেখো ফার্স্ট উঁচু দেখছো এতটা ছিল, কিন্তু কি হয়েছে বহির্জাত বিভিন্ন প্রক্রিয়া যেমন নদী, বায়ু, হিমবাহ এসবের দ্বারা কি হয়, ধীরে ধীরে ভূমির উপর কার্য করে। কার্যের ফলে এই উঁচু অঞ্চলটা দেখো, এই এত উঁচু ছিল, উঁচু অঞ্চলটা ধীরে ধীরে কি হয়ে গেল, নিচু হয়ে গেল। উঁচু অঞ্চল কি হয়ে গেল, কি হয়ে গেল, নিচু হয়ে গেল। কি হয়ে গেল, নিচু হয়ে গেল। নিচু। দেখো উচ্চতা ছিল এতটা, কিন্তু হয়ে গেল নিচু। যখন কোনো উঁচু অঞ্চল নিচু হয়ে যাবে তখন সেই প্রক্রিয়াকে বলা হবে কি, অবরোহণ বা ক্ষয় সাধন। ইংলিশে বলা হয় কি, ডিগ্রেডেশন। মনে থাকবে? তো এখানে বলবো লাস্ট পর্যায়ে এত আসলো, উচ্চতা এতটা ছিল। তো এখানে কোশ্চিন হবে, শর্ট কোশ্চিন, কোন প্রক্রিয়ায় উঁচু স্থান ক্ষয় হয়ে নিচু হয়ে যায়, ক্ষয় হয়ে নিচু হয়ে যায়, তাই কোন প্রক্রিয়া বলবো, অবরোহণ বা ক্ষয় সাধন। মনে থাকবে? শর্ট কোশ্চিন কিন্তু আছে। এবার দেখবো ধরো আমাদের উচ্চতা, অবরোহণের উচ্চতা এইটুকু বেঁচেছে, হ্যাঁ, ক্ষয় কার্যের ফলে এইটুকু। আবার তো বহির্জাত প্রক্রিয়া এদের উপরে ক্রিয়াশীল হবে, হবে কিনা, নদী হিমবাহ দ্বারা আবার কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে না। ধরো আবার এইটুকু কি হয়ে গেল, ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। আবার এইটুকু কি হলো, ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। তো নিচের অংশটা কি বলবো, সমতল বলবো না? হ্যাঁ, উঁচু অঞ্চলটা দেখলাম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কি হয়ে ক্ষয় হয়ে একবারে নিচু ডাউন হয়ে যাওয়ার ফলে লাস্ট পর্যায়ে সমতলে পরিণত হলো। প্রায় কিসে পরিণত হলো, সমতলে। তাকে আমরা তাকে আমরা কি বলতে পারি, অবরোহণ। মনে থাকবে? হ্যাঁ, কে কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ভূমিভাগ ক্ষয় কার্যের মাধ্যমে সমতলীকরণে পরিণত হয়, তাকে কি বলা হবে, অবরোহণ। অবরোহণের সংজ্ঞা শর্ট কোশ্চেনে বিভিন্ন রকম আসতে পারে। মাধ্যমিকে তোমাদের 2020 সালে আমাদের মনে থাকবে। আরোহণ অপর নাম সঞ্চয় জাত। কি জাত, সঞ্চয় জাত। এবার দেখো আরোহণ যাওয়ার আগে একটু বৈশিষ্ট্য আমরা বলে নি, কার, অবরোহণের। অবরোহণের বৈশিষ্ট্য কি? তো অবরোহণের যদি আমি দেখি উচ্চতা, অবরোহণের উচ্চতা ধরো
উচ্চতা এতটুকু ছিল, হ্যাঁ, কিন্তু উচ্চতা কমে গিয়ে কি হলো, হ্রাস হলো। কি হলো? তো এর উচ্চতা কেমন হবে? উঁচু স্থান ক্ষয় হয়ে নিচু হয়ে গেল, ১ নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি লাগাতে পারো? প্রকৃতি। মানে কি টাইপের? ধ্বংস করছে না গঠন করছে? কি করছে? গঠন করছে না ধ্বংস? ধ্বংস করছে। এতটা ছিল, কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে আবার সমতলে পরিণত হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে? উচ্চতা ছিল, ধীরে 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 ক্ষয় হয়ে সমতলে পরিণত হয়ে যাচ্ছে। এর মানে কি? ধ্বংস হচ্ছে না বিনাশ হচ্ছে? ধ্বংস। আমি বলতে পারি ধ্বংসমূলক ক্রিয়া বা বিনাশমূলক ক্রিয়া। মনে থাকবে? এর প্রকৃতি কেমন? বৈশিষ্ট্য লিখতে পারি। প্রকৃতিকে বলতে পারি বিনাশমূলক বা ধ্বংসমূলক ক্রিয়া। বুঝা গেল? কারণ ধীরে ধীরে সমতলে হয়ে যাচ্ছে। তৃতীয় বলতে পারি ভূমিরূপ। এই যে দেখো ভূমিরূপটা কেমন তৈরি হলো? এত উচ্চতা ছিল, ধীরে ধীরে উঁচু অঞ্চলটা ক্ষয় হয়ে অবশিষ্ট আকারে এইটুকু বাঁচলো তো। এইটুকু যখন বাঁচবে তখন তাকে ক্ষয়জাত পর্বত বলা হবে। কোন উঁচু জায়গা যদি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় প্রাকৃতিক শক্তির দ্বারা বা বহির্জাত শক্তির দ্বারা, যেটুকু বাঁচে তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। তো এই অবরোহণ প্রক্রিয়ায় কি সৃষ্টি হলো? ভূমিরূপ ক্ষয়জাত পর্বত। মনে থাকবে? ক্ষয়জাত এর ধরনটা। নিয়ন্ত্রক, একে নিয়ন্ত্রক করছে কি? ওই নিয়ন্ত্রক জানার আগে আমি জানবো অবরোহণের ৩টি প্রক্রিয়া। কটি প্রক্রিয়া? ৩টি প্রক্রিয়া। একটা হচ্ছে আবহ বিকার, ক্ষয় ভ্রমণ, পুঞ্জিত ক্ষয়। দেখো আলাদা ভাবে পর্যায়নের বহির্জাতের প্রক্রিয়া আবহ বিকার আছে। তাও কি আছে? আবহ বিকারও আছে। কিন্তু আবহ বিকার কার আন্ডারে চলে আসলো? অবরোহণের। তাহলে অবরোহণের কটি প্রক্রিয়া? ৩টি। একটা হচ্ছে কি আবহ বিকার, ক্ষয় ভ্রমণ, পুঞ্জিত ক্ষয়। না? তো আবহ বিকার কাকে বলে পরে আসছি, হ্যাঁ, আগে এবার জেনে নি। আরোহণ। আরোহণের অপর নাম কি? সঞ্চয়জাত। আরোহণের অপর নাম কি? সঞ্চয়জাত। তো সঞ্চয়জাত কিভাবে? দেখো এতটুকু ছিল, আবার বলছি, এতটুকু ছিল উচ্চতা, ধীরে ধীরে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা কি হলো? ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হ্যাঁ। যখন শিলা চূর্ণ বিচূর্ণ হবে তখন তাকে বলবো কি? আবহ বিকার। তো আবহ বিকারের সঙ্গে একটু আলাদা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানে পড়ে থাকবে, ওটা পরে যাচ্ছি। আরোহণে কি হবে? এই যে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি ছিল, এটা কি অঞ্চল? নিচু অঞ্চল। কি অঞ্চল? এই এলাকা নিচু অঞ্চল, এই এলাকাটা নিচু অঞ্চল। ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি কি হবে? নিচু অঞ্চলে জমা হবে বা সঞ্চয় হবে। জমা হয়ে হয়ে নিচু অঞ্চলটা কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে উঁচু হচ্ছে কিনা? হ্যাঁ, মানে নিচু অঞ্চল ছিল, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি সঞ্চয়ের ফলে কি হয়ে গেল? উঁচু হয়ে গেল। তখন তাকে বলা হবে কি? আরোহণ। আরোহণের মানে হচ্ছে সঞ্চয়, মানে সঞ্চয় করবে। তাহলে অবরোহণের বিপরীত প্রক্রিয়া না? অবরোহণে কি হচ্ছিল? উঁচু জায়গা ক্ষয় হয়ে কি হচ্ছিল? নিচু। কি হচ্ছিল? নিচু। তাকে বলছিলাম কি? অবরোহণ। আরোহণে নিচু জায়গা ছিল, ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি নিচু জায়গায় সঞ্চিত হলো, উচ্চতা বেড়ে গেল। নিচু অঞ্চল যখন উঁচু হয়ে যাচ্ছে তখন সেই প্রক্রিয়াকে কি বলবো? আরোহণ। মনে থাকবে? এবার আরোহণেরও তো বৈশিষ্ট্য থাকবে কিছু, হ্যাঁ। তো আরোহণের উচ্চতা কি হবে? তো আরোহণের উচ্চতা নিচু অঞ্চলের সঞ্চয়, ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চয়ের ফলে কি হচ্ছে? উঁচু হচ্ছে। তো এর বৈশিষ্ট্য ১ নম্বর কি? উচ্চতা কি বলতে পারি? কি নিচু অঞ্চলটা সঞ্চয়ের ফলে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কোন প্রক্রিয়ায়? আরোহণ প্রক্রিয়া, হ্যাঁ, নিচু অঞ্চল উচ্চতা হচ্ছে। দ্বিতীয়ত বলতে পারি এটা ছিল কি? অবরোহণে ছিল কি? ধীরে ধীরে বিনাশ হয়ে গেল, সমতল হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে? নুড়ি কাঁকড় বালি জমা হয়ে কি সঞ্চিত হতে পারে? সঞ্চয় হয়ে ভূমিরূপ গঠন তৈরি হতে পারে। তো সঞ্চয়ের ফলে ভূমিরূপ গঠন হতে পারে। তো তো একে বলবো কি? এটা ছিল বিনাশমূলক বা ধ্বংসমূলক, এটাকেও বলবো গঠনমূলক। কি বলতে পারি? গঠনমূলক। গঠন করবে ওই,
নুড়ি কাগজ সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করতে পারে, যেমন বদ্বীপ সৃষ্টি করতে পারে, হ্যাঁ, পলল বেজনী সৃষ্টি করতে পারে। আসবে এর প্রক্রিয়া আবার পরে আসছি। হ্যাঁ, না গড়িয়ার দাং অন্য টাইপের যাবে, অবহরণে যাবে, আমি বলছি তোমাদের। তারপরে আমি আর কি বলতে পারি, এটা ভূগাঠনিক প্রক্রিয়াকে প্রকৃতিটাকার আরোহণের প্রক্রিয়া কি হচ্ছে বৈশিষ্ট্য যদি বলি, ভূগাঠনিক, না বৈশিষ্ট্য মোটামুটি জানলাম। এবার যদি বলে পরীক্ষাতে আসে অবরোহণের অপর নাম কি, অবরোহণের অপর নাম কি বললাম, ক্ষয় সাধন। কি সাধন? ক্ষয় সাধন। এবার আরোহণের অপর নাম কি, আরোহণের অপর নাম সঞ্চয় জাত। এবার কোশ্চিন আসবে, ক্ষয় কে কে ক্ষয় করে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমাদের টপিকে আছে, ধরো নদী, কে আছে? নদী। তারপরে হিমবাহ, হ্যাঁ, তারপরে আছে কি বায়ু। বহির্জাতে এটা টপিকে আছে, তো আমরা বুঝে যাব। নদীর ক্ষয় কার্যের ফলে যা যা সৃষ্টি হবে ভূমিরূপ তাকে বলো অবরোহণ প্রক্রিয়া। হিমবাহের ক্ষয় কার্যের ফলে যে সব ভূমিরূপ সৃষ্টি হবে কোন প্রক্রিয়ার আন্ডারে পড়বে? অবহরণ। বায়ুর ক্ষয় কার্যের ফলে যা যা ভূমিরূপ সৃষ্টি হবে সেটা কার আন্ডারে যাবে? অবহরণ। তো নদীর ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? গিরিখাত, কি ক্যানিয়ন, জলপ্রপাত, মানে নদীর ক্ষয় কার্যের ফলে মন্থকূপ, প্রপাতকূপ, না এইসব সৃষ্টি হয়। তাহলে যদি পরীক্ষাতে আছে গিরিখাত ক্যানিয়ন কোন প্রক্রিয়ার সৃষ্টি হয় ভূমিরূপ? অবরোহণ। ভেরি গুড। কোন প্রক্রিয়ায়? অবরোহণ, বা একে বলা হয় ডিগ্রেডেশন, মানে ধ্বংস করে দিচ্ছে। তারপরে আসো, এবার যদি বলে হিমবাহের ফলে ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতি উপত্যকা, কি আকৃতি উপত্যকা? ইউ আকৃতি উপত্যকা, সার্ক বা করি, হ্যাঁ, কার ফলে সৃষ্টি হচ্ছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে। ঝুলন্ত উপত্যকা কার ফলে সৃষ্টি হচ্ছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে। যদি বলে সার্ক বা করি এরেত কোন প্রক্রিয়া? অবহরণ প্রক্রিয়া। বুঝা গেল? এবার ধরো বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হবে কোন প্রক্রিয়ায়? তো যদি এবার পরীক্ষাতে আছে কি বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি সৃষ্টি হয় তোমরা জানো, ইয়ারদাং, গোর, ইনসেলবার্গ, এসব কার ফলে সৃষ্টি হয়? অবহরণ প্রক্রিয়ার মাধ্যমে। মরুদ্যানও বলতে পারি, হ্যাঁ, কার ফলে সৃষ্টি হয়? এবার পরীক্ষাতে কোশ্চিন ঘুরিয়ে আসবে কি ইনসেলবার্গ কোন প্রক্রিয়ার সৃষ্টি হয়? বুঝা গেল? এর মানে তিনটার ক্ষয় কার্যের যা যা ভূমিরূপ আসবে সব কার আন্ডারে যাবে? এভাবে পরীক্ষাতে আসবে। সেকেন্ড, আবার সঞ্চয়, তো নদীর সঞ্চয়ের ফলে যা যা ভূমিরূপ আসবে সব কোন প্রক্রিয়ায়? আরোহণ। সঞ্চয় মানে আরোহণ। নদীর ক্ষয় তারপরে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যা আসবে কোন প্রক্রিয়ায়? বায়ুর ক্ষয় সঞ্চয় কাজের ফলে যা আসবে কোন প্রক্রিয়ায়? আরোহণে সঞ্চয় হবে। তো নদীর সঞ্চয় কাজের ফলে কি কি সৃষ্টি হয় এক দুইটা বলছি আমি, প্লাবন ভূমি, কি বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, হ্যাঁ, এসব সঞ্চিত হবে, হ্যাঁ। আর পলল বেজনী, এর আগে তো মনে হয় মিস্টেক বলেছি, পলল বেজনী কোন প্রক্রিয়ায় জমা হবে? আরোহণ প্রক্রিয়া। পরীক্ষাতে আছে প্লাবন ভূমি আর স্বাভাবিক বাঁধ কোন প্রক্রিয়ায়? আরোহণ। কারণ প্লাবন ভূমি আর স্বাভাবিক বাঁধ নুড়ি কাঁকড় বালি সঞ্চয়ের ফলে গঠিত হচ্ছে, বদ্বীপ ও সঞ্চয়ের ফলে গঠিত হচ্ছে নুড়ি কাঁকড়া, পলল বেজনী পর্বতের পাদদেশে সঞ্চিত হচ্ছে। তো সঞ্চয় হবে কোনো কিছু তখন কোন প্রক্রিয়ায়? কিন্তু পরীক্ষাতে আছে বদ্বীপ প্লাবন ভূমি কোন প্রক্রিয়ার সৃষ্টি হয়? এবার হিমবাহের সঞ্চয় কার্য গ্রাবরেখা বা মোরেন আছে না, ড্রামলিন, কার ফলে সৃষ্টি হয়? আরোহণ প্রক্রিয়া। বায়ুর সঞ্চয় কার্য লোহিত সমভূমি এক স্থান থেকে অন্য স্থানে জমা হবে, তো এগুলা কোন প্রক্রিয়ায়? আজ